আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি ডক্টরলা.com এর নিয়মিত আয়োজন ডক্টরলায় আমার ডাক্তার, স্পন্সর্ড বাই নুভিস্তা ফার্মা লিমিটেড এন্ড পাওয়ার্ড বাই মার্বেলন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সোহান, এবং আমাদের সাথে আজকে যিনি আছেন তিনি ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট ওজিএসবি এন্ড ভাইস প্রেসিডেন্ট স্যাফক, এবং একই সাথে তিনি ল্যাবেট স্পেশালাইজড হসপিটালের চিফ কনসালটেন্ট অফ অবস্টেটিক এন্ড গাইনোকোলজিক্যাল ডিপার্টমেন্ট, অধ্যাপক মেজর অবসরপ্রাপ্ত ডাক্তার লাইলা আরজুমান্দ বানু ম্যাডাম। আসসালামু আলাইকুম ম্যাডাম, কেমন আছেন? হ্যাঁ, ভালো, থ্যাংক ইউ ম্যাডাম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো, আমরা জানি বাংলাদেশ তথা সারা বিশ্বে নারীদের একটি খুব নীরব সমস্যা, সেটি হচ্ছে এন্ডোমেট্রিওসিস বা মাসিকের ব্যথা। তো এই এন্ডোমেট্রিওসিসে অনেক ধরনের সমস্যা হয়, যেটা আমরা জানি, তারা বিভিন্ন জটিলতায় ভোগে। আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এন্ডোমেট্রিওসিস এবং বন্ধ্যাত্ব। ম্যাম, শুরু করতে চাচ্ছি আসলে এন্ডোমেট্রিওসিসকে কি বন্ধ্যাত্বের কারণ হিসেবে বলা যায় কিনা, অথবা এন্ডোমেট্রিওসিসের সাথে বন্ধ্যাত্বের সম্পর্কটা কি, বা যদি সেই কারণ আমরা বলি সেক্ষেত্রে এই বন্ধ্যাত্বটা কিভাবে হয়? এই প্রশ্নটা খুব ভালো প্রশ্ন, আর আমি অবশ্যই নুভিস্তাকে ধন্যবাদ জানাবো এই ধরনের আলোচনা সিদ্ধান্ত নেওয়ার জন্য। আমি তাদের অবশ্যই ধন্যবাদ জানাবো। এন্ডোমেট্রিওসিস আমাদের আপামর জনসাধারণের কাছে কিন্তু ঠিক এন্ডোমেট্রিওসিস নামে এতটা বেশি পরিচিত নয়। তবে এই রোগটা এতই জটিল, এবং আমরা যে কি বলবো, যে এই রোগটা নিয়ে আমরা মাঝে মাঝে খুব বিপদে পড়ে যাই। কারণ এর যেমন কারণ জানা যায়নি, আর কারণ জানা না গেলে যে রোগের কারণ জানা যায় না, সে রোগের কিন্তু চিকিৎসাও খুব ভালো মতো করা যায় না। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখা যায় যে রোগের যে উপসর্গ আছে, সেই উপসর্গকে আমরা মোটামুটি ভাবে চিকিৎসা দিই। আর এটা আমরা মনে করি যে এন্ডোমেট্রিওসিস কিন্তু ক্যান্সারের মতোই একটি রোগ। এটা এমন ভাবে ছড়িয়ে যায় এবং এমন ভাবে মাঝে মাঝে রোগীদের এত বেশি কষ্ট দেয় যে সেখানে দেখা যাচ্ছে যে ক্যান্সারের যে কোনো অংশ কম না। আর মাঝে মাঝে আবার এটা যখন সিভিয়ার হয়, সিভিয়ার এন্ডোমেট্রিওসিস, তো সেখানে দেখা যাচ্ছে আশেপাশে যে আমাদের যে অঙ্গগুলো আছে, যেমন জরায়ুর পাশে প্রস্রাবের থলি থাকে, ব্লাডার, পিছন দিকে পায়খানার থলি থাকে, রেকটাম, এবং আশেপাশে আরো ইন্টেস্টাইন থাকে, সবগুলিতে ছড়িয়ে যায়। এবং এমন অ্যাডিশন হয় যে মাঝে মাঝে আমরা অস্ত্রোপচারের সময়ও আমরা মানে অনেক সময় অসহায় ফিল করি যে আসলে কি করবো। এখন একটু যদি আগে থেকে বলি যে এন্ডোমেট্রিওসিস কি নতুন করে হয়েছে, আসলে কিন্তু নতুন করে হয়নি। এন্ডোমেট্রিওসিস আগেও ছিল, তবে আমরা জানাই যে ল্যাপ্রোস্কোপি ইনভেনশন বা ল্যাপ্রোস্কোপি আবিষ্কার হওয়ার পরে বা ল্যাপ্রোস্কোপি অস্ত্রোপচারটা শুরু হওয়ার পরে আমরা কিন্তু এন্ডোমেট্রিওসিস সম্বন্ধে অনেক কিছু জানতে পেরেছি। যেমন আগে আমাদের ইনফার্টিলিটি, যেটা বন্ধ্যাত্বকরণ আজকের বিষয়, সে বন্ধ্যাত্ব নিয়ে যখন আমাদের কাছে রোগীরা আসতো তখন আমরা নানান ধরনের পরীক্ষা করতাম, এবং কিছুটা তার মানে উপসর্গ অনুযায়ী তাকে চিকিৎসা দেওয়া হতো। কিন্তু ল্যাপ্রোস্কোপি করার পরে যখন আমরা ডায়াগনস্টিক ল্যাপ্রোস্কোপি, মানে আমরা প্রথমে দেখতে চাইতাম যে একটা নাভির কাছে একটা ছিদ্র করে একটা স্পেশাল যন্ত্র ঢুকিয়ে যে আসলে কি কারণে পেশেন্টের এত ব্যথা হচ্ছে। যেমন আপনি আগেই বলেছিলেন যে মেয়েদের যে ব্যথা, মাসিকের সময় যে ব্যথা, তার কিন্তু অন্যতম একটা কারণ হচ্ছে এন্ডোমেট্রিওসিস, এবং মাসিকের সময় মাসিকের পরিমাণটা বেশি হওয়া, যেটাকে আমরা বলি মেনোরেজিয়া, সেটাও কিন্তু এন্ডোমেট্রিওসিস কারণেই হয়ে থাকে। তো কাজে আমরা যখন এটা দেখতে গেলাম তখন দেখা গেল যে ভিতরে এরকম এন্ডোমেট্রিওসিস এর বিভিন্ন স্টেজ, প্রাথমিক এবং মাঝামাঝি এবং খুবই সিভিয়ার, মাইল্ড, মডারেট এন্ড সিভিয়ার। সেই এন্ডোমেট্রিওসিস আমরা দেখতে পাই। প্রথমে দেখা যাচ্ছে যে ছোট ছোট কালো মতো একটা বার্নড স্টিক বলে, যে ম্যাচের দেশলাইয়ের কাঠির মাথায় যেরকম থাকে ওই ধরনের একটা লিশন থাকে। তার চেয়ে একটু যখন বেশি হয় তখন দেখা যাচ্ছে যে সেটা চকোলেট সিস্ট হয়ে যাচ্ছে। চকোলেট সিস্ট অবশ্য আজকাল খুব পরিচিত একটা নাম, বিশেষ করে কিশোরী মেয়েদের বেলায় আমাদের কাছে প্রচুর রোগী আসে। কারণ আজকে আমি 3টা কেস করেছি ল্যাপ্রোস্কোপিক সিস্টেক্টমি ল্যাপ্রোস্কোপি দিয়ে, এবং তার মধ্যে 2টোই হচ্ছে চকোলেট সিস্ট। তো কাজেই এটা খুব বেড়ে যাচ্ছে ঠিক বলবো না, তবে ডায়াগনোসিসটা হচ্ছে এখন। আগে যেমন কিছু হলে তো আমরা আলট্রাসোনোগ্রাফি পেতাম না, এবং ডায়াগনোসিসটাও হতো না। আজকাল অনেক সময় আলট্রাসোনোগ্রাফিতেও ডায়াগনোসিস হয় যে এটা সিস্ট আছে, এবং সেটা চিকিৎসা এবং তার পরীক্ষা নিরীক্ষা করার সময় আমরা দেখতে পাই যে বেশিরভাগ ক্ষেত্রে এন্ডোমেট্রিওসিস আছে। তো এখন যেটা হয় যে আমরা যদি মনে করি যে বন্ধ্যাত্বটা কিভাবে হচ্ছে, কেন ভাবে হচ্ছে,
যেহেতু এন্ডোমেট্রিওসিসের খুব একটা কারণ জানা যায়নি, নানান ধরনের থিওরি আছে। আপনি তো নিচে ডক্টর বুঝতে পারবেন যে রোগের কোনো কারণ, স্পেসিফিক কারণ না জানা থাকে, তার কিন্তু অনেক রকমের থিওরি থাকে যে এটা হতে পারে, ওটা হতে পারে। সেভাবে দেখা যাচ্ছে যে জেনেটিক্যাল একটা কন্ডিশন এখন চলে আসছে। সেছাড়া বলে যে সেলগুলো, যেটা কোষগুলো মেটাপ্লেসিয়া হয়ে এন্ডোমেট্রিওসিস হয়ে যায়। এই রোগটা হচ্ছে, আমার মনে হয় এর আগে হয়তো বলা হয়েছে, এই রোগটা হলো যে আপনার এন্ডোমেট্রিয়াম, যেটা আমাদের জরায়ুর যে ভিতরে ইনার, মানে একদম ভিতরের যে লেয়ারটা, সেটাকে এন্ডোমেট্রিয়াম বলে। সে ভিতরের লেয়ার থেকে যদি এন্ডোমেট্রিয়ামের কোনো অংশ দেখা যাচ্ছে যে মায়োমেট্রিয়ামের ভিতরে ঢুকে যাচ্ছে, যেটাকে আমরা বলি অ্যাডেনোমায়োসিস। আর একটা হচ্ছে যে সেই ধরনের টিস্যু যদি পেলভিক মানে ক্যাভিটি, যেটাকে আমরা বলি যে জরায়ু এবং তার আশেপাশে সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে, এবং এটা যখন ওভারিতে হয় তখন সেটা হয়ে যায় চকোলেট সিস্ট। তো কাজেই এন্ডোমেট্রিওসিসের নানান ধরনের স্টেপ আছে, এবং এটা একটা অ্যাবনর্মাল, মানে অস্বাভাবিক একটা পজিশনে থাকে। যার জন্য হয় কি যে প্রত্যেক মাসে যখন তার মাসিক হচ্ছে, মাসিকের সময় তার জরায়ু থেকে তো রক্ত যাচ্ছে, এবং ওই এন্ডোমেট্রিয়াল টিস্যু যেখানে যেখানে আছে সেখান থেকে রক্ত উৎপাদ হচ্ছে। অনেক সময় কিন্তু খুব একটা মজার কাণ্ড ঘটে। অনেক সময় দেখা যায় নাভিতে যাদের এন্ডোমেট্রিওসিস হয়, দেখা যাচ্ছে যে নাভির ওখানেও সুইলিং হচ্ছে, তাকে সেখানে রক্তপাত হচ্ছে। অনেক সময় সিজারিয়ান যে মানে সেলাইটা, যে স্কার্টটা থাকে, সেখানেও দেখা যাচ্ছে যে এন্ডোমেট্রিওসিস মানে মাসিকের সময় সেখানে রক্ত জমা হচ্ছে এবং পেশেন্ট পেইন ফিল করছে। তো কাজে এটা নানান জায়গায় হতে পারে। অনেকের সময় দেখা যায় যে রেয়ার কেসে যে নাকের মধ্যে অনেক সময় এন্ডোমেট্রিওসিস হতে পারে, হয়তো মাসিকের সময় নাক থেকে ব্লিডিং হতে পারে। তো কাজে এগুলো সমস্যা নিয়ে যখন রোগী আসে, তখন আমরা নানান পরীক্ষা নিরীক্ষা করে তারপর আমরা আগে ডায়াগনোসিস করি। এবং ডায়াগনোসিসের যে মেইন যেটা বলেছি যে গোল্ড স্ট্যান্ডার্ড হচ্ছে ডায়াগনস্টিক ল্যাপারোস্কোপি দিলে আমরা কনফার্ম হই। তবে আজকাল কিন্তু যদি সিস্ট ডেভেলপ করে যায়, তাহলে আপনার আলট্রাসোনোগ্রাফিতেও অথবা সিটি স্ক্যান বা এমআরআইতেও আমরা দেখি যে সিস্টটা আসলে কোথা থেকে এসছে। তো এটা কিভাবে বন্ধাত্ব করে, এটা হলো যে কিশোরী মেয়েদের থেকে শুরু করে এটা যে কোনো বয়সী হতে পারে, তবে সাধারণত এটা রিপ্রোডাক্টিভ এজে হয়। যার জন্য আমরা মনে করি যে মেয়েদের যে দুটো হরমোন আছে, ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন, তার মধ্যে ইস্ট্রোজেনের কারণেই হচ্ছে এন্ডোমেট্রিওসিস হচ্ছে। তো কাজেই যখন তার মেনোপজ বা ঋতুবন্ধ হয়, তখন কিন্তু ওই রোগটা আস্তে আস্তে কমে যায় আপনা আপনি। আরেকটা কন্ডিশন আছে যেটা আমরা মনে করি যে এটাও একটা মানে ন্যাচারাল, প্রাকৃতিক নিরাময়তা, সেটা হচ্ছে প্রেগনেন্সি। প্রেগনেন্সি হলেও কিন্তু এন্ডোমেট্রিওসিসটা উন্নতি হয়। তবে সমস্যা হলো যে প্রেগনেন্সি হলে তো খুব ভালো হয়, কিন্তু যারা বন্ধাত্ব নিয়ে আসে বা যারা এন্ডোমেট্রিওসিস মোটামুটি ভাবে তারা সাফার করছে, তাদের আবার তখন প্রেগনেন্সি হতে চায় না। তো প্রেগনেন্সি না হতে চাইলে তখন তারা ডাক্তারের কাছে আসে, আমরা তখন দেখি যে কি কারণে হচ্ছে। এন্ডোমেট্রিওসিসের কারণে যে বন্ধাত্বটা হচ্ছে, সে বন্ধাত্বটা আসলে যে ঠিক এন্ডোমেট্রিওসিসের কি কারণে যে হচ্ছে সেটা না, তবে কিছু কিছু ফ্যাক্টর আছে। যেমন এন্ডোমেট্রিওসিসে আমাদের যে জরায়ুর দুপাশে দুটা ফ্যালোপিয়ান টিউব থাকে, আর ওভারিতেও এন্ডোমেট্রিওসিস হয়, সরি। তো দেখা গেল যে সেগুলো যে রিলেশনশিপটা আমরা বলি টিউবো ওভারিয়ান রিলেশনশিপ, সাধারণত প্রাকৃতিক ভাবে কি হয়, ওভারি থেকে যে ওভামটা তৈরি হচ্ছে সেটা ওভুলেশনের মাধ্যমে সেটা বেরিয়ে আসে পেরিটোনিয়াল ক্যাভিটিতে, এবং টিউবের যে মুখটা আছে সেখান থেকে সেটা ভিতরে গিয়ে জরায়ুর ভিতরে গিয়ে টিউবের ভিতরে গিয়ে সিমেনের স্পার্মের সাথে সেখানে ফার্টিলাইজেশন হচ্ছে বা ভ্রূণ তৈরি হচ্ছে। তো সেটা গিয়ে আলটিমেটলি জরায়ুতে গিয়ে বাচ্চাটা ওখানে স্থিত হয় এবং বাচ্চা আস্তে আস্তে বড় হয়। এখন কোনো কারণে যদি টিউবের অবস্থানটা যদি অন্যরকম থাকে, যেমন অ্যাডহেশন হয়ে টিউবের যেখানে থাকা উচিত ছিল সেখানে না থেকে সেটা যদি উল্টো দিকে থাকে অথবা ভিতরের দিকে থাকে, তাহলে এই সমস্ত কারণে দেখা যায় যে টিউব ওভারিয়ান রিলেশনশিপটা নষ্ট হয়ে যাচ্ছে এবং তার ফলে তার মানে বন্ধাত্ব হচ্ছে। অনেক সময় দেখা যায় যে সামান্য একটা অপারেশন, যেমন আমরা ল্যাপারোস্কোপিক্যালি যদি আমরা একটু অ্যাডহেশনটা ছাড়িয়ে দিই, যেটাকে আমরা অ্যাডহেসিওলাইসিস বলি, জাস্ট আমরা বলি যে টু রেস্টোর দ্য টিউবো ওভারিয়ান রিলেশনশিপ, মানে টিউবো ওভারিয়ান রিলেশনশিপটা যে সম্পর্কটাকে যদি আমরা স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে পারি সামান্য অপারেশন দিয়ে, তারপর অনেক সময় পেশেন্টটা কিন্তু কনসিভ করে যায়। এখন এই কনসিভের প্রশ্ন থেকে আসলে একটা প্রশ্ন চলে আসে যে এন্ডোমেট্রিওসিসের কারণে আপনি বলেন খুব ছোট্ট একটি অপারেশনের মাধ্যমে তাদেরকে কনসিভ করানো যায়, এছাড়া এমন কোনো অন্য কোনো পদ্ধতি আছে কিনা যেগুলোর মাধ্যমে তাদেরকে কনসিভ করানো যায়? অন্য কোনো ঔষধ বা অন্য কোনো
অপারেশন ব্যতীত অন্য কোনো পদ্ধতি বা না, আমি যেটা- লাইফস্টাইলে কোনো পরিবর্তন? হ্যাঁ, আমি যেটা বলেছি যে এটা হলো একদম যে প্রাথমিক অবস্থায় যখন আমরা জাস্ট অ্যাডিশন হয়েছে, অ্যাডিসিওলাইসিস করে আমরা টিউব ওভারিয়ান রিলেশনশিপটাকে আমরা যেটাকে বলি যে রিস্টোর করি। সেছাড়া যখন চকোলিসিস্ট হয়ে যাচ্ছে অথবা আরো বেশি অ্যাডিশন হচ্ছে, আশেপাশে অর্গানের সাথে যখন অ্যাডিশন হয়ে যায়, তখন তো আমাদের এগুলো আরো বড় অপারেশন করতে হয়, সিস্টটাকে ফেলে দিতে হয়। তবে আমরা যেটা করি যে সিস্টটা ফেলে দিয়ে ওভারিটাকে আমরা প্রিজার্ভ করি, ওভারি রেখে দিই। তো যখন বাচ্চা বাচ্চা মেয়েরা আসে, যেমন 12 বছর 13 বছরের মেয়েদের আমাকে করতে হয়েছে, তাদের অভিভাবকদের একটাই প্রশ্ন থাকে যে ভবিষ্যতে বাচ্চা কাচ্চা হবে কিনা, ওভারির কোনো ক্ষতি হবে কিনা, জরায়ুর কোনো ক্ষতি হবে কিনা। আসলে ক্ষতি হয় না, আমরা শুধু সিস্টটাকে বের করে আনি। ম্যাম, এন্ডোমেট্রিওসিসের নারীদের জন্য আপনার শেষ কোনো মেসেজ যদি থাকে, তাদের লাইফস্টাইল, ফুড হ্যাবিট বা অন্য যে কোনো এক্সারসাইজ, কোনো অ্যাডভাইস যদি থাকে? সেটা তো অবশ্যই, যেটা বললাম যে আসলে আমরা তো ঠিক জানি না যে কি কারণে এটা হচ্ছে, তবে অনেক সময় দেখা যায় কিছু অ্যাসোসিয়েটেড কন্ডিশন থাকে। যেমন একসময় বিশ্বাস করা হতো যে এন্ডোমেট্রিওসিস হয় যারা হোয়াইট স্কিন, মানে সাদা চামড়া যাদের থাকে, মানে শ্বেতাঙ্গ সোজা কথায়, তাদের বেশি হয়। পেশেন্ট যদি ওবেস থাকে, মোটা সোটা থাকে, তাহলে তাদের বেশি হয়। তো লাইফস্টাইলে যেটা আমরা বলি, একটা জিনিস খুব ভালো এন্ডোমেট্রিওসিসে, যে যত রকম ভিতরে ক্ষতি হোক না কেন, অ্যাডিশন হয়ে যাক না কেন, টিউবের যে পেটেন্সি, যে ফ্যালোপিয়ান টিউব যায়, সেটা কিন্তু নষ্ট হয় না। তার জন্য হয় কি যে অনেক সময় চিকিৎসা করে আমরা খুব আশাবাদী থাকি যে দেখা যাবে যে সামান্য অপারেশনের পরে বা তার চিকিৎসার পরে তাকে আমরা সে প্রেগনেন্ট হতে পারে। তো আমি অবশ্য হঠাৎ করে যে সিস্টের কারণে চলে গেলাম অপারেশনের কারণে, আমরা কিন্তু প্রথমে অপারেশনের কথা বলি না। আজকাল বেশ ভালো ভালো ওষুধ আছে, যেমন ডাইনোজেস্ট আছে, তারপরে আপনার ডানাজোল আছে, সেগুলো দিয়ে আমরা প্রথমে কিন্তু চিকিৎসা করতে চেষ্টা করি। যে দেখা যায় যে অনেক সময় 3 মাস বা 6 মাস এই ওষুধটা খেলে পরে অনেক সময় পেশেন্টের ছোট ছোট সিস্ট থাকলে সেটা চলে যায়। যদি সিস্ট বড় হয়ে যায়, একদম চকোলেট সিস্ট হয়ে যায়, তখন আমাদের অস্ত্রোপচার করতে হয় আর কি। ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর ওলার পরবর্তী আয়োজন দেখার। আল্লাহ হাফেজ।